ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2020-এর খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স থেকে সমাধান করাচ্ছি, যেই বইটা চমৎকার একটা বই। তোমরা যেমন বইয়ের মধ্যে লিখিত আকারে প্রশ্নের সমাধান বুঝতে পারো, তেমনি ভাবে এখানে আমাদের ভিডিও আকারে প্রশ্নের সমাধান বুঝতে পারো। প্রশ্নের উপরে কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করেই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। সুতরাং যারা ভিডিওটা দেখতেছো তারা এখনো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। প্রথম প্রশ্নটা খেয়াল করি, ওহমের সূত্রটি লিখো। ওহমের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। শর্ত হচ্ছে স্থির তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হতে পারবে না। তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। খ প্রশ্নটা খেয়াল করো, সামান্য পরিমাণ ত্রিযোজী মৌলযুক্ত অর্ধপরিবাহীকে পি টাইপ বলা হয় কেন? মানে পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী পড়েছি না, তো সেখান থেকেই সামান্য পরিমাণ ত্রিযোজী মৌলযুক্ত অর্ধপরিবাহীকে পি টাইপ বলা হয় কেন? অর্ধপরিবাহী সমূহ চতুর্যোজী হয়। এদের মধ্যে সামান্য পরিমাণে ত্রিযোজী মৌলযুক্ত করলে একটি ইলেকট্রনের অনুপস্থিতির জন্য একটি হোল তৈরি হয়। অর্থাৎ এখানে হচ্ছে চতুর্যোজী, এখানে চারটা হোল থাকে। তো আমি যখন ত্রিযোজী মৌল যুক্ত করতেছি তাহলে তিনটে ইলেকট্রন পূর্ণ হলে একটা হোল থেকে গেল। হোল সাধারণত ইলেকট্রনের অনুপস্থিতির জন্য তৈরি হয় বলে এটি অর্ধপরিবাহীর ভেতরে ধনাত্মক পরিবাহী অথবা পি টাইপ পরিবাহী হিসেবে কাজ করে। অর্থাৎ হোলের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম যে এখানে ইলেকট্রন অ্যাবসেন্ট আছে। এখন ইলেকট্রন অ্যাবসেন্ট থাকা মানে কি? আমরা একটা পজিটিভ চার্জ বলি না, যে একটা জায়গা থেকে ইলেকট্রন সরে গেলে সেটাকে পজিটিভ চার্জ বলি। যেহেতু হোল মানে হচ্ছে ইলেকট্রনের অ্যাবসেন্ট বুঝায়, এই জন্য এই ক্ষেত্রে এটাকে আমরা পজিটিভ বলি। অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী হিসেবে বলা হয়ে থাকে, তাই তখন অর্ধপরিবাহী পি টাইপ বলা হয়। এটাই হচ্ছে এই ব্যাখ্যাটা। তাহলে বিষয়টা কি ছিল, যে অর্ধপরিবাহী সমূহ চতুর্যোজী হয়, এর সাথে ত্রিযোজী মৌল যুক্ত করলে একটা হোল তৈরি হয়। হোল যেহেতু ইলেকট্রন অনুপস্থিতি বুঝায়, অনুপস্থিতি মানে হচ্ছে ধনাত্মক, এই জন্য এটাকে পি টাইপ অর্ধপরিবাহী বলা হয়। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে? এই বস্তুতে হচ্ছে আমার চার্জের পরিমাণ বলা আছে, সেটা হচ্ছে -10 কুলম্ব। আর ইলেকট্রনের চার্জ আমরা জানি -1.6 × 10⁻19 কুলম্ব। এখন আমার এই বস্তুতে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করতে বলা হয়েছে। তো দেখো, এই এতটুকু যদি চার্জ থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা একটা, তাহলে 1 কুলম্ব চার্জ হলে ইলেকট্রন সংখ্যা হবে 1/1.6 × 10⁻19। তাহলে চার্জ যদি -10 হয় তাহলে কি হবে? -10 ডিভাইডেড এই ভ্যালুটা। তাহলে এইটাকে আমরা সরাসরি করতে পারি এইভাবে, যে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে চার্জের পরিমাণ -10 ডিভাইডেড হচ্ছে প্রতিটা ইলেকট্রনের চার্জের পরিমাণ -1.6 × 10⁻19। ক্যালকুলেশন করলে 6.25 × 10⁻19। মানে আমি বিষয়টা তোমাদেরকে আরো একবার ব্যাখ্যা করে বুঝাচ্ছি। ধরো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 10, কথার কথা একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 10, তাহলে যদি ইলেকট্রনের চার্জ 10 হয়, মানে চার্জের পরিমাণ 10 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা একটা। চার্জের পরিমাণ যদি 1 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 1/10। এখন চার্জের সংখ্যা যদি হচ্ছে 100 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 100 ডিভাইডেড 10। তো এইখানে এই যে 10, এই 10-এর পরিবর্তে হচ্ছে কত? 1.6 × 10⁻19। মানে 1.6 × 10⁻19 হলে একটা ইলেকট্রন। আর এখানে চার্জের মান দেয়া আছে -10, -10 হলে কি হবে? -10/1.6 × 10⁻19, যেটা এখানে সরাসরি দেয়া আছে, এই যে n সমান -10 ডিভাইডেড -1.6 × 10⁻19। ক্যালকুলেশন করলে 6.25 × 10⁻19 কুলম্ব। তো এটাই হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা। পরবর্তীতে আমরা ঘ নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল করি। ঘ নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে একটু ক্রিটিক্যালও। দেখো, ঘতে বলা হলো এ ও বি গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে? অর্থাৎ এ আর বি দুইটাকে আমরা টাচ করে বা স্পর্শ করে আগের অবস্থানে রেখে দিব। আগের অবস্থানে মানে হচ্ছে এই যে দেখো 4 মিটার প্লাস হচ্ছে এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আগের অবস্থানে রেখে দিব। তাহলে বলের কি পরিবর্তন হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হলো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্পর্শ করার পূর্বে বল কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে স্পর্শ করার পূর্বের বলটা বের করব। তো সেটা হচ্ছে F1 সমান হচ্ছে K Q1 Q2/r²। এটা হচ্ছে স্পর্শ করার পূর্বে। এখন K হচ্ছে কুলম্বের ধ্রুবক, 9 × 10⁻9। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে প্রথমটা চার্জ, সেটা হচ্ছে -10, আর Q2 হচ্ছে কত? 31। একটা হচ্ছে -10, একটা হচ্ছে 31। এখন এখানে মাইনাস দ্বারা হচ্ছে
তোমার নেগেটিভ পজিটিভ না, এখানে হচ্ছে যে ওই যে পজিটিভ ইলেকট্রন প্রোটন এরকমটা বোঝানো হচ্ছে, অর্থাৎ চার্জের ভ্যালু। তো এই মাইনাসটা স্কিপ করলে মানে চার্জের ধর্মটা প্রকাশ করার জন্য এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। সুতরাং আমাদের মাইনাসটা ক্যালকুলেশনে না আনলেও চলবে। এখান থেকে -10 আর +31 এটা দ্বারা বোঝানো হচ্ছে পরস্পর আকর্ষণধর্মী, যেহেতু পরস্পর বিপরীত চার্জে চার্জিত। তাহলে এখানে -10 বা হচ্ছে -10 ইউজ করেছি কি করি নাই সেটা ম্যাটার করে না। এখানে আমরা +10 ইউজ করলে যে রেজাল্ট আসবে, -10 ইউজ করলেও রেজাল্ট একই আসবে। সুতরাং আমরা মাইনাস স্কিপ করে 10 ধরেই ক্যালকুলেশন করলাম। তাহলে Q1 হচ্ছে 10, Q2 হচ্ছে 31। ইন্টারেস্টিংটা হচ্ছে দূরত্বটা কত হবে। খেয়াল করো, দূরত্বটা হচ্ছে এই যে দুইটার কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন এই গোলক দুইটার বাহিরের দূরত্ব হচ্ছে 4 মিটার, এইটার এতটুকু কেন্দ্র হচ্ছে 3 সেন্টিমিটার, এইটার ক্ষেত্রে হচ্ছে কত ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত হবে 4 প্লাস এই যে 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার মিলে হচ্ছে 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত আসবে, 7 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 0.07 মিটার। তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে যে দূরত্বটা কত হচ্ছে 4.07 মিটার। তাহলে দুইটা চার্জের গোলকের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 4.07 মিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে আর এর মান যেটা সেটা আমরা বসাইতে পারি 4.07 হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে বলের মানটা পেয়ে যাব 1.684 × 10⁻11 নিউটন। এটা হচ্ছে স্পর্শ করার পূর্বে বল, স্পর্শ করার পূর্বে বল। তো সেটা হচ্ছে কত 1.684 × 10⁻11। তাহলে আমাদের স্পর্শ করার পূর্বের বলটা পেয়ে গেছে। আর একটা জিনিস আবারও বলে রাখি, এখানে যদি আমি -10 ব্যবহার করতাম এখানে রেজাল্টটা মাইনাস আসতো, যেই মাইনাসটা দ্বারা বোঝানো হবে এটা আকর্ষণধর্মী বল। সুতরাং এটা মাইনাস দেয়া বা না দেওয়ার মধ্যে হচ্ছে খুব একটা তফাৎ তৈরি হয় না। এরপর আমাদেরকে কি করতে হবে, গোলকদ্বয়কে স্পর্শ করাতে হবে। স্পর্শ করানোর পর আমাদেরকে দেখতে হবে যে বলের কি পরিবর্তনটা ঘটতেছে। এখন স্পর্শ করালে যেটা ঘটবে তাদের মধ্যে হচ্ছে চার্জের আদান প্রদান হবে। চার্জের আদান প্রদান হওয়ার মাধ্যমে দুজনেরই বিভবের পরিমাণ সমান হয়ে যাবে। চার্জের আদান প্রদান কতক্ষণ পর্যন্ত চলবে, দুজনেরই বিভবের পরিমাণ হচ্ছে সমান না হওয়া পর্যন্ত। তাহলে আমি যখন স্পর্শ করাবো তখন তাদের মধ্যে চার্জের আদান প্রদান হয়ে কি হয়ে যাবে, বিভবের পরিমাণ সমান হয়ে যাবে। তো এখন দেখো আমাদের এখানে একটা সূত্র হচ্ছে কি V = Q/C। আমি এখান থেকে লিখতে পারি কি V × C সমান হচ্ছে Q। যেহেতু আমি বলতেছি বিভব সমান হয়ে যাবে তার মানে V কনস্ট্যান্ট, আর আমরা জানি কনস্ট্যান্ট যদি উঠাই দিই তাহলে একটা প্রপোর্শনাল সাইন চলে আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে C ∝ Q, অর্থাৎ ধারকত্ব হচ্ছে চার্জের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম একটা ইকুয়েশন। সেকেন্ড, আবার C = আমরা লিখতে পারি হচ্ছে R/K। R মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর K হচ্ছে কনস্ট্যান্ট। আর আমার যখন কনস্ট্যান্ট উঠে যায় তাহলে সমানুপাতিক চিহ্ন চলে আসে, তাহলে C সমানুপাতিক এখান থেকে R লিখতে পারি। তাহলে এইখানে আমরা পেয়েছি হচ্ছে C সমানুপাতিক Q, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে C সমানুপাতিক R। দুইটা মিলিয়ে আমরা লিখতে পারি হচ্ছে কি Q সমানুপাতিক R, অর্থাৎ চার্জের পরিমাণ ব্যাসার্ধের সমানুপাতিক। যার আকৃতি বড় সে বেশি পরিমাণে চার্জ অ্যাবজর্ব করবে, যার আকৃতি কম বা ব্যাসার্ধ কম সে কম পরিমাণে চার্জ অ্যাবজর্ব করবে। তাহলে এইখানে দেখো আমাদের দুইটার আকৃতি কিন্তু সেম না। প্রথমটার ক্ষেত্রে আকৃতি ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, পরেরটার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু এর ব্যাসার্ধ কম সুতরাং এ কম পরিমাণে চার্জ অ্যাবজর্ব করবে, আর এইটার ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ বেশি সে বেশি পরিমাণে চার্জ অ্যাবজর্ব করবে। এখন এই কে কতটুকু চার্জ অ্যাবজর্ব করতেছে সেটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো প্রথমে আমরা টোটাল চার্জের পরিমাণ কত সেটা বের করব। দুইটা আমরা যোগ করে দিই, দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি, একটার ক্ষেত্রে চার্জের পরিমাণ হচ্ছে -10 আর একটার ক্ষেত্রে চার্জের পরিমাণ হচ্ছে +31। তাহলে এখান থেকে হচ্ছে -10 +31 মানে হচ্ছে 31, তার মানে হচ্ছে 21 কুলম্ব। এটা হচ্ছে টোটাল চার্জের পরিমাণ। এবার প্রথমটার ক্ষেত্রে চার্জ হবে Q1 প্রাইম সমান হচ্ছে মোট ব্যাসার্ধ, মোট ব্যাসার্ধ কত 4 + 3, উপরে হবে হচ্ছে প্রথমটার ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধ কত 3 ইনটু হচ্ছে চার্জের পরিমাণ অর্থাৎ 21। তাহলে এখানে কত আসতেছে, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এগুলো কিন্তু সেন্টিমিটারে দেয়া। তো সেন্টিমিটার গুলাকে কি আমার মিটারে নেওয়ার প্রয়োজন আছে? সেন্টিমিটার গুলাকে কিন্তু আমার মিটারে নেওয়ার প্রয়োজন নেই, কারণ উপরে সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কাটাকাটি করে সেম রেজাল্টই আসবে। সুতরাং সেন্টিমিটারকে এখানে মিটারে নেওয়ার প্রয়োজন নেই, কারণ দুইটাই একই রাশির অনুপাত হয়ে যাচ্ছে। তাহলে এখানে 7, 21কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 3 × 3 হচ্ছে 9 কুলম্ব।
এইটা হচ্ছে প্রথমটার চার্জের পরিমাণ Q2 প্রাইম, সেটার ক্ষেত্রে হবে হচ্ছে Q2 এর ব্যাসার্ধ, সেটা হচ্ছে 4 ডিভাইডেড টোটাল ব্যাসার্ধ 4 প্লাস 3 ইন্টু হচ্ছে 21। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 7, তাহলে 3 3 4 12 কুলম্ব। দ্বিতীয়টার ক্ষেত্রে চার্জের পরিমাণ হচ্ছে 12 কুলম্ব। এই যে এইটুকু বের করা, যে প্রথমটার ক্ষেত্রে স্পর্শ করার পরে প্রথমটা চার্জ কত হবে, স্পর্শ করার পর দ্বিতীয়টা চার্জ কত হবে, এইটা বের করাই হচ্ছে মূল ব্যাপার। এছাড়া হচ্ছে বাকি সবকিছুই ইজি প্রসিডিউর। এখন তোমাদেরকে আমি যদি এটা আরেকবার একটু রিপিট করি, খেয়াল করে দেখো, আমরা সূত্র জানি V সমান হচ্ছে Q বাই C। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে V ইন্টু C সমান হচ্ছে Q, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে Q ইকুয়ালস টু VC, একভাবে লেখা যাবে, সমস্যা নেই। এখন যেহেতু আমি বলতেছি স্পর্শ করার পর দুইটা গোলকেরই বিভব সমান হয়ে যাবে, তার মানে বিভব ধ্রুবক, তাহলে বিভব যদি ধ্রুবক হয় সেটাকে যদি আমি উঠাই দিই তাহলে ধারকত্ব হচ্ছে চার্জের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে C ইকুয়ালস টু R বাই K, C ইকুয়ালস টু R বাই K, এটা হচ্ছে যে ধারকত্বের সূত্র। এখন এখান থেকে K তো কুলম্বের ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট উঠাই দিলে C সমানুপাতিক R। এখান থেকে দেখলাম C সমানুপাতিক Q, এখান থেকে দেখলাম C সমানুপাতিক R, তাহলে আমরা দুইটা মিলিয়ে লিখতে পারি হচ্ছে Q সমানুপাতিক R। অর্থাৎ চার্জ হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক, যার চার্জের ব্যাসার্ধের পরিমাণ বেশি হবে তার চার্জের পরিমাণও বেশি হবে। এখন কার কত চার্জ আসবে সেটা কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে প্রথমে আমরা টোটাল চার্জ কত দেয়া আছে সেটা বের করলাম 21, তারপর প্রথমটার চার্জ হচ্ছে প্রথমটার ব্যাসার্ধের পরিমাণ ডিভাইডেড টোটাল ব্যাসার্ধ ইনটু চার্জের পরিমাণ ইকুয়ালস টু হচ্ছে 9। পরেরটার ক্ষেত্রে সেম সূত্র অ্যাপ্লাই করলাম 12। দ্বিতীয়টা আমরা অন্যভাবেও বের করতে পারি, সেটা কিভাবে খেয়াল করো, টোটাল চার্জের পরিমাণ কত 21, এর মধ্যে প্রথমটা কে নিয়ে গেছে, প্রথমটা কত নিয়ে গেছে 9, মাইনাস করে দাও, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12 কুলম্ব। অর্থাৎ চাইলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, চাইলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। এবার এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটার একটা শানে নজুল তোমাদেরকে হচ্ছে একটু ব্যাখ্যা করি। খেয়াল করো, ধরো তোমাকে 1000 টাকার একটা নোট দেয়া হয়েছে, তোমাকে 1000 টাকার একটা নোট দেয়া হয়েছে, দিয়ে বলা হলো যে ব্যক্তি ক সে পাবে এই টাকার 60%, আর যে ব্যক্তি খ সে পাবে এই টাকার 40%। কে কত টাকা পাবে, কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, ঐকিক নিয়ম অনুসারে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে টোটাল কত পার্সেন্ট হচ্ছে, টোটাল হচ্ছে 100%। প্রথম জন কতটুকু পাচ্ছে 60, কাকে আমরা এই ক্যালকুলেশনটা করতেছি 1000 কে, রেজাল্ট করে আমরা প্রথম জনেরটা পেয়ে যাব। সেকেন্ড প্রসিডিউরে দ্বিতীয় জন কতটুকু পাচ্ছে 40 ডিভাইডেড টোটাল ভাগ সংখ্যা ইনটু হচ্ছে টাকার পরিমাণ টোটাল, এখান থেকে আমরা দ্বিতীয় জনের টাকার পরিমাণটা পেয়ে যাবো। এটা ছোটবেলার হচ্ছে ঐকিক নিয়মের যে ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে তাই। তো এখন দেখো, আমরা তো এখানে সেম জিনিসটাই অ্যাপ্লাই করেছি, প্রথম জনের ব্যাসার্ধ ডিভাইডেড টোটাল ব্যাসার্ধ, প্রথম জনের পোরশন ডিভাইডেড টোটাল পোরশন ইনটু হচ্ছে টোটাল চার্জ ইনটু হচ্ছে টোটাল টাকার পরিমাণ। এই নিয়মটা অ্যাপ্লাই করেই কিন্তু হচ্ছে আমরা কি পেয়েছি, দুজনের চার্জের পরিমাণটা আমরা পেয়ে গেছি। এখন দুজনের চার্জের পরিমাণ যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন আমরা দুজনের ক্ষেত্রে হচ্ছে বলটাও বের করে ফেলতে পারবো। বল বের করার সূত্র তো সেমই থাকবে, F2 ইকুয়ালস টু হচ্ছে K Q1 প্রাইম ইনটু Q2 প্রাইম ডিভাইডেড R স্কয়ার। মানগুলো বসিয়ে দিই, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, Q1 এর প্রাইমের মান হচ্ছে 9, Q2 প্রাইমের মান হচ্ছে 12, আর R2 স্কয়ার হচ্ছে 4.07 হোল স্কয়ার, কারণ আমরা কিন্তু অবস্থানের পরিবর্তন করিনি, একই অবস্থানে রেখে দিয়েছি। এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5.86 বা 87 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এইটা হচ্ছে স্পর্শ করার পরে বল। আর স্পর্শ করার আগে বল কত ছিল, স্পর্শ করার আগে বল ছিল হচ্ছে 1.684 ইনটু 10 টু দি পাওয়ার 11। এখন আমরা চাইলে দুইটার পার্থক্য করে দিতে পারি, এটাই কিন্তু আমাদের দুজনের মধ্যে পার্থক্য 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন। তাহলে দেখো, আমাদের প্রশ্ন ছিল এওপি গোলকদ্বয় স্পর্শ করিয়া যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে। তা আমরা প্রথমে যেটা করেছি, স্পর্শ করার পূর্বে বলের পরিমাণ কত সেটা বের করেছি, তারপর আমরা ব্যাখ্যা করেছি হচ্ছে যে কার কতটুকু চার্জের পরিমাণ হবে, বা এতটুকু যে চার্জের পরিমাণ হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক, এটা আমরা ব্যাখ্যা করেছি। তারপর হচ্ছে দুজনের স্পর্শ করার পর দুজনের চার্জের পরিমাণ কত হবে সেটা বের করেছি, বের করার পর আমরা নতুন করে বল বের করেছি, করে দুইটার মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছি। এটাই হচ্ছে বলের পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।